দিন দিন কঠিন হয়ে যাচ্ছে চাকরির বাজার, বাড়ছে বেকারত্বের হার। এমন সব হতাশার মাঝেও কিছু সরকারি বেসরকারি উন্নয়নমূলক সংস্থা প্রতিনিয়ত আমাদের আশার আলো দেখাচ্ছে। তবে তার জন্য নিজেকে সবসময় প্রস্তুত রাখতে হবে আপডেট। সবাইকে স্বাগত জানাচ্ছি চাকরির বাজারে, সাথে আছি আমি সিউল আহমেদ। আজ আমরা দেখব এই সপ্তাহের বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি। দর্শক, প্রথমে আমরা আসলে একটি সরকারি প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে একটু দেখতে চাই। সেটি হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনী তাদের নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, আমরা সেই বিষয়ে বিস্তারিত একটু দেখতে চাই। যে প্রতিষ্ঠানটি আসলে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, আপনারা নিশ্চয়ই জানেন, বিভাগের নাম ও পদের নাম হচ্ছে সাধারণ জিডি এবং টেকনিক্যাল ট্রেড টিটি। এই দুইটি পদে তারা সৈনিক পদে লোক নেবে। পদ সংখ্যা হচ্ছে নির্ধারিত তারা বলেনি। এবং শিক্ষাগত যোগ্যতা আমরা যদি দেখি, সাধারণ জিডির জন্য হচ্ছে এসএসসি সমমান পরীক্ষা কমপক্ষে জিপিএ 3 থাকতে হবে এবং চাকরির ধরন হচ্ছে স্থায়ী। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত থাকতে হবে। বয়সটা যদি একটু কথা বলি, সেটি হচ্ছে 1 ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে 17 থেকে 20 বছর হতে হবে। শারীরিক যোগ্যতা হচ্ছে 5 ফুট 6 ইঞ্চি, তবে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং সম্প্রদায়ের জন্য কিন্তু 5 ফুট 4 ইঞ্চি। এবং আবেদনের নিয়ম, আগ্রহী প্রার্থীরা টেলিটক অথবা অনলাইনের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে আবেদন করতে পারবে এবং আবেদনের শেষ সময় হচ্ছে 31 জানুয়ারি 2025। আমরা আরেকটি সরকারি প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তির আলোচনা করছি। পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি তারা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত দেখতে চাই। সেটি হচ্ছে, প্রতিষ্ঠানের নাম হচ্ছে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি এবং বিভাগের নাম ও পদের নাম হচ্ছে ডাটা এন্ট্রি পদে তারা লোক নিচ্ছে। পদ সংখ্যা নির্ধারিত নয়, অর্থাৎ তারা একাধিক পদে লোক নেবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি এবং সমমান সর্বনিম্ন এবং চাকরির ধরন হচ্ছে স্থায়ী চাকরি। শুধু প্রার্থীর ধরনটা হচ্ছে শুধুমাত্র নারীরাই এখানে আবেদন করতে পারবে এবং বয়স হচ্ছে 29 ডিসেম্বর 2024 তারিখের মধ্যে 18 থেকে 32 বছর হতে হবে। আবেদনপত্র আগ্রহীরা পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন এবং আবেদনের নিয়ম হচ্ছে, জেনারেল ম্যানেজার পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে 100 টাকার ব্যাংক ড্রাফট বা পে অর্ডার করতে হবে এবং কর্মস্থল হচ্ছে পিরোজপুর, অর্থাৎ পিরোজপুরে আপনার কর্মস্থল হবে। সুতরাং সেখানকার লোকজন আবেদন করতে পারবে খুবই সহজেই এবং আবেদনের শেষ সময় হচ্ছে 29 ডিসেম্বর 2024। আমরা একটি বেসরকারি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন যে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি তাদের নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা সেটির বিস্তারিত নিয়ে একটু আলোচনা করতে চাই। সেটি হচ্ছে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি অর্থাৎ প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং বিভাগের নাম ও পদের নাম হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার। পদ সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক, এমবিএ, বিবিএ, বিএসসি অথবা অনার্স কমপ্লিট থাকতে হবে। চাকরির ধরন হচ্ছে স্থায়ী। প্রার্থীর ধরন হচ্ছে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে। বয়স হচ্ছে 1 ডিসেম্বর 2024 তারিখ, সর্বোচ্চ 30 বছর হতে হবে এবং আবেদনের নিয়ম হচ্ছে আগ্রহীরা স্ট্যান্ডার্ড ব্যাংকের মাধ্যমে আবেদন করতে পারবে এবং কর্মস্থল হচ্ছে বাংলাদেশের যে কোনো স্থানে, অর্থাৎ স্ট্যান্ডার্ড ব্যাংকের যতগুলো শাখা রয়েছে সে কোনো স্থলেই কিন্তু আপনার কর্মস্থল পড়তে হবে। আবেদনের শেষ সময় হচ্ছে 31 ডিসেম্বর 2024 পর্যন্ত। দর্শক, চাকরি বাজার থেকে আমরা এখন ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন চাকরির বাজার। আমরা একটি বিশ্ববিদ্যালয়ের রিক্রুটমেন্ট নিয়ে একটু আলোচনা করতে চাই। রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে লেকচারার পদের জন্য তারা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত নিয়ে আলোচনা করতে চাই। সেটি হচ্ছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, যেটি রাজশাহীতে অবস্থিত। তাদের যে বিভাগগুলোতে আসলে পদের নাম নিয়ে একটু আলোচনা, লেকচারার তারা নিবে, সেটা হচ্ছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইংরেজি, ইকোনমিক্স, ইসলামিক হিস্টোরি অ্যান্ড কালচারাল এবং জার্নালিজম ডিপার্টমেন্ট। এই প্রত্যেকটা ডিপার্টমেন্টে তারা লেকচারার হিসেবে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। পদ সংখ্যা তারা নির্ধারিত বলে দেয়নি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে 4 বছর মেয়াদী স্নাতক, অনার্স এবং 1 বছর মেয়াদী স্নাতকোত্তর অর্থাৎ মাস্টার্স কমপ্লিট থাকতে হবে এবং চাকরির ধরন স্থায়ী। প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে। বয়স হচ্ছে সর্বনিম্ন 30 বছর। আগ্রহীরা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। কর্মস্থল হচ্ছে রাজশাহী এবং আবেদনের শেষ সময় হচ্ছে 5 জানুয়ারি 2025। জনবল নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে হচ্ছে ব্রিটিশ আমেরিকান রিসোর্স সেন্টার। আমরা সেটি নিয়ে একটু আলোচনা করতে চাই। সেটি হচ্ছে যে ব্রিটিশ আমেরিকান রিসোর্স সেন্টার তাদের ব্র্যান্ড ম্যানেজার পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। পদ সংখ্যা হচ্ছে 1টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এমবিএ কমপ্লিট থাকতে হবে, তবে এমবিএ যে মেজর সেটি হচ্ছে মার্কেটিংয়ে থাকতে হবে। চাকরির ধরন হচ্ছে স্থায়ী। নারী পুরুষ উভয় আবেদন করতে পারে। বয়স হচ্ছে 23 থেকে 45 বছর এবং তাদের বেতন স্কেল হচ্ছে 40,000 থেকে শুরু করে 55,000 টাকা পর্যন্ত, যেটি আসলে আপনার অভিজ্ঞতার উপরে ভিত্তি করে দেওয়া হবে। কর্মস্থল হচ্ছে ঢাকা উত্তরাতে এবং আবেদনের শেষ সময় হচ্ছে 31 ডিসেম্বর 2024।
আমরা একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা নিয়ে একটু আলোচনা করতে চাই। যুক্তরাজ্য ভিত্তিক যে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠান রয়েছে সেটি হচ্ছে অ্যাকশনএড বাংলাদেশ, AAB। তাদের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমরা একটু আলোচনা করব। সেটি হচ্ছে যে তারা যে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সেই বিভাগ এবং পদের নাম হচ্ছে অফিসার ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন বিভাগে, এবং পদ সংখ্যা হচ্ছে মাত্র একটি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অবশ্যই মাস্টার্স কমপ্লিট থাকতে হবে, সেটির মেজর হচ্ছে ফাইন্যান্স, অ্যাকাউন্টিং অথবা সমমান। চাকরির ধরন হচ্ছে চুক্তিভিত্তিক, অর্থাৎ এটা কোনো স্থায়ী চাকরি নয়, আপনার সাথে চুক্তিভিত্তিক এই চাকরির নিয়োগ দেওয়া হবে, এবং প্রার্থীর ধরন হচ্ছে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে। অভিজ্ঞতা হচ্ছে 2 থেকে 3 বছর, বেতন হচ্ছে অভিজ্ঞতার ভিত্তিতেই আপনার বেতন ঠিক করা হবে। কর্মস্থলটা হচ্ছে কক্সবাজার, অর্থাৎ কক্সবাজারে অ্যাকশনএড বাংলাদেশের যে প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টটা হচ্ছে আপনার নিয়োগ হবে, সেটা হচ্ছে কক্সবাজারে, এবং আবেদনের শেষ সময় হচ্ছে 23 ডিসেম্বর 2024। দর্শক, আমরা চাকরি বাজার থেকে আরও একটা বিরতিতে যাবো, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম আরও একবার। আপনারা দেখছেন চাকরির বাজার। আপনারা নিশ্চয়ই জানেন প্রতি সপ্তাহে আমাদের সাথে একজন কর্পোরেট অতিথি উপস্থিত থাকেন, যিনি আমাদের চাকরির বাজারে বিভিন্ন কর্পোরেট টিপস দিয়ে থাকেন। আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সাখাওয়াত হোসেন, চিফ সেলস অফিসার হিসাবে তিনি সুপারস্টার গ্রুপে কর্মরত আছেন। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে ব্যস্ততার মাঝে সময় দিয়েছেন। এখন টিভিকেও ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। আচ্ছা ভাই, আমরা একটু কথা বলতে চাই। আসলে জুলাই আগস্ট একটা গণ অভ্যুত্থান গেল, এখন এর মাঝে আসলে আমরা দেখলাম যে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি পুরোপুরি বন্ধ হয়ে গেল। এখন আসলে চাকরির বাজারের কি অবস্থা? আমি আগে একটু প্রেক্ষাপটটা বলি। মনে করেন যে আগে যে রানিং প্রজেক্টগুলো ছিল সেগুলো কিছুটা থমকে গেছে। মনে করেন যে পূর্ববর্তী সরকারের যে সমর্থক বিজনেসম্যান তারাও কিন্তু কিছুটা অবজার্ভ করছে, তারা ধীরে চলো নীতি অ্যাপ্লাই করছে। এরপরে নতুন সরকারও কিন্তু বড় বড় প্রজেক্টগুলো হাতে নিচ্ছে না, যার ফলে 5ই আগস্টের পরে বলা যায় চাকরির বাজার কিছুটা মন্দাই ছিল। এখন ক্রমশ এগুলো কাটিয়ে উঠছে, ইন্ডাস্ট্রি বলা যায় যে ক্রমশ কাটিয়ে উঠছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি আরও ভালো হয় আমার মনে হয় এটা কেটে যাবে দ্রুত। সাগত ভাই, আমরা আসলে একটু জানতে চাই, আপনি তো প্রায় 30 বছরের অভিজ্ঞতা, আপনার একটু বেশি, সেক্ষেত্রে বিভিন্ন ইন্টারভিউ বোর্ডে আপনার বসা হয়েছে। আমরা আসলে দেখি যে যখন আপনার নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করেন তখন প্রথম সিভিটা তো ধরেন এআই থেকেই বাছাই হয়ে গেল, এরপর আপনারা একটা ইন্টারভিউ করলেন, রিটেন নিলেন। আমরা যখন দেখি যে একটা পোস্টের জন্য আসলে 2 থেকে 3 জন ক্যান্ডিডেট থাকে যাদের আসলে প্রফেশনাল এবং হচ্ছে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অলমোস্ট সেম, সেক্ষেত্রে একজনকে আসলে কিভাবে আপনারা বাছাই করেন? মানে কোন জিনিসটা আসলে আপনাদেরকে একটু আলাদা মনে হয়? এটা একটা ভালো প্রশ্ন করেছেন। আমরা আসলে মনে করি যে ওই পদের জন্য, পার্টিকুলারলি ওই ডিপার্টমেন্টে ওই পদের জন্য প্রথমে আমরা একটা জেন্ডার করি, যে যদি ওই পদের জন্য কোনো ফিমেল ক্যান্ডিডেট মনে করেন, আমরা মনে করি যে চুজ, তাহলে যদি ছেলে মেয়ে থাকে ফিমেলটাকে আমরা চুজ করি। ঠিক একই রকমভাবে উল্টোটা হতে পারে, যে আমরা হয়তো মেল ক্যান্ডিডেটটাকে মনে করছি যে এই পদের জন্য একজন মেলই হচ্ছেন, হয়তো কিন্তু মেয়েটাও কিন্তু হয়তো যোগ্য, তো সেক্ষেত্রে আমরা হয়তো ছেলেটাকে চুজ করি যেহেতু পদ ডিমান্ড করছে। আমি সেলসে আছি, দেখা যায় সেলসে মেয়েদের চাইতে ছেলেদেরকে আমরা একটু প্রেফার করি। এটা একটা থাকে, এক্সট্রা ক্যারিকুলার কিছু জিনিস থাকে। আমরা অনেক সময় ছোট ছোট অর্জনগুলোকে কিন্তু ওইভাবে কিন্তু ওভারলুক করে যায়, কিন্তু এটাও কিন্তু একজন মানুষের আলাদা একটা আইডেন্টিটি। তো অনেক সময় কিন্তু এক্সট্রা ক্যারিকুলার জিনিসগুলোকেও আমরা দেখি, ও দেখে আমরা চুজ করি যে না এই ছেলেটা। আবার অনেক সময় যে প্রেজেন্টেশন, তার যে স্কিলস, হয়তো যোগ্যতা এক্সপেরিয়েন্স মিলে যায়, কিন্তু সে ওই ইন্টারভিউ বোর্ডে সে হয়তো অ্যাপ্রোচ করছে, তার অ্যাপ্রোচটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে। আমাদের এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করতেই হয়। আপনি যেহেতু সেলসে আছেন, সেলসের ক্ষেত্রে আসলে কোন কোন বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ একজনের জন্য, আপনি যদি কোনো টিপস দিয়ে থাকেন আমাদেরকে? সেলসের ক্ষেত্রে আসলে যেটা ব্যাপার, তার অর্জনগুলো, তার যে প্রিভিয়াস অর্জনগুলো, আমরা যখন একটা সিভি দেখেন শিক্ষাগত যোগ্যতা কিন্তু অলমোস্ট অনেকেরই সেম, আমাদের রিকোয়ারমেন্টগুলো ফিল করার জন্যই তাকে ডাকা হয়। হ্যাঁ, কিন্তু তারপরেও দেখা যায় তার অর্জনগুলো কি, আমরা এটা বের করার চেষ্টা করি যে তার প্রিভিয়াস ইয়ারগুলোতে, সাম্প্রতিক বছরগুলোতে সে যে প্রতিষ্ঠানে কাজ করেছে সেলসে, সেখানে তার অর্জনগুলো, আমরা তো জানিনি টার্গেট বেসড কাজ করি সাধারণত সেলসে, তো তার টার্গেট অর্জনের ক্ষেত্রে তার ইয়েটা কি, সে কি বাধ্য হয়ে একটা প্রতিষ্ঠান থেকে লিভ করেছে, তাকে কি বাদ দেওয়া হয়েছে, এই জিনিসগুলো আমরা বের করার চেষ্টা করি। হ্যাঁ, আলটিমেটলি যারা অ্যাচিভার তাদের কিন্তু ডিমান্ড মার্কেটে আছে, এটা থাকবেই। তো কাজে আমরা এটা বের করার চেষ্টা করি যে আসলে সেলসম্যান হিসেবে সে কতটা যোগ্যতার পরিচয় রেখেছে তার পূর্বতন প্রতিষ্ঠানগুলোতে, সেটাকে প্রেফারেন্স দিয়েই কিন্তু আমরা এই সেক্ষেত্রে আসলে সেলস কিংবা মার্কেটিংয়ে যারা আসলে নতুন,
জি। যারা জয়েন করতে চাচ্ছে কিংবা যাদের মেজর আসলে মার্কেটিং, তাদের ক্ষেত্রে আপনার সাজেশন আসলে কি থাকবে? তাদের কোন কোন বিষয়গুলোতে খুবই দক্ষ হওয়া উচিত, কিংবা কোন কোন ট্রেনিং যদি কোনো করার অপশন থাকে কিংবা কারিকুলাম কোনো করার থাকে, ইউনিভার্সিটি লেভেল থেকে কোন বিষয়গুলো তাদেরকে মাথায় নিয়ে চলা উচিত? দেখুন, একটা খুব মজার প্রশ্ন করেছেন আপনি, বা মজার ঠিক না, মানে আমি বলবো যে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। তার কারণ সেলসকে সবসময় মার্কেটিংয়ের একটা অংশ ধরা হয়। হ্যাঁ, মার্কেটিং আপনি পড়ছেন কিন্তু সেলস পড়তে পারছেন না। কাজে সেলস আলাদা একটা ডিপার্টমেন্ট। ওইখানে যখন রিক্রুটমেন্টটা হয় তখন যেমন আমরা এক্সপিরিয়েন্সটাকে আলাদা করে প্রাধান্য দিই, ঠিক একই রকমভাবে শুরু থেকেই তার যে প্রেজেন্টেশন, একটা সিভি, অনেকে জানেন যে সিভি নিয়ে কথা বললে তো অনেক দীর্ঘ আলোচনা হয়ে যায়। আমি পরের প্রশ্নটা আপনাকে করতাম যে সিভি রাইটিং এর কোনো টিপস আছে নাকি? না, ডেফিনেটলি সিভি রাইটিং কিন্তু অবশ্যই টিপস আছে। আমি যদিও HR পার্সোনাল না, কিন্তু তারপরও আমি বলবো যে সিভি দেখলেই আমরা বুঝে যাই যে জোড়াতালি দিয়ে সিভিটা লেখা হয়েছে। মনে করেন যে আরেকজনের সে ডাউনলোড করে সে বসিয়ে দিয়েছে। তো আসলে সিভি হচ্ছে আপনার যে ব্যক্তিগত দর্পণ, সেটা আপনি প্রফেশনালি কেমন সেটা, কাজে আপনার বিষয়গুলো আপনি নিজের মতো করে উপস্থাপন করবেন, সেটাই আমরা চাই। তো এটা জোড়াতালি বোঝা যায়, কাজে জোড়াতালি দিয়ে না দিয়ে বা ধারাবাহিকতা থাকে না। হয়তো আপনি এক্সপিরিয়েন্সের সাথে, এটা শিক্ষাগত যোগ্যতার সাথে দিলেন, বা ব্যক্তিগত তথ্যগুলো আপনি ধারাবাহিকভাবে দিলেন, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এর পাশাপাশি যেটা আছে সেটা হচ্ছে যে আপনার কিওয়ার্ডসগুলো। এখন তো আপনি নিজে কিন্তু শুরুতে একটা কথা বলেছেন, খুব চমৎকার কথা, যে ATS বা অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেম দিয়ে কিন্তু এখন বড় বড় প্রতিষ্ঠানগুলো চুজ করছে। তো কাজে আমি যদি কিওয়ার্ডস না বাঁচি তাহলে কিন্তু আমি একটা স্ট্যাটিস্টিক্সে দেখেছি যে বড় প্রতিষ্ঠানগুলো প্রায় 70%ই কিন্তু আপনার সিভি ট্র্যাকিং করছে ATS দিয়ে। তাহলে এখন আপনি ATS এর সাথে আপনি হ্যাবিচুয়েটেড না, আপনি কিওয়ার্ডসগুলো এড়িয়ে চলেছেন, বাক্যাংশ দিয়ে যে আপনাকে নিজেকে উপস্থাপন করা, সেটা আপনি ব্যর্থ হচ্ছেন, কাজে আপনি কিন্তু বাদ পড়ে যাচ্ছেন। আর আরেকটা ব্যাপার, আমাদের বাংলাদেশেও কিন্তু প্রচুর বানান ভুল হয় সিভিতে। এটা কিন্তু আমরা শুরুতে একটা নেগেটিভ ইফেক্ট বলে মনে করি, কারণ আপনি আমাদের স্ট্যাটিস্টিক্স আছে, গার্ডিয়ানেও একটা স্ট্যাটিস্টিক্সে দেখা গেছে যে 50% সিভিতেই বানান ভুল থাকে। তো কাজে বানান ভুল আপনার অনলাইনে হয়তো আপনি চেক করতে পারছেন, তারপরও আমার কাছে মনে হয় সেটা যথেষ্ট না। আপনি আপনার সিভিটা লিখে আরেকজনকে একটু দেখিয়ে নিলেন, তখন তার চোখে যদি ভুলভ্রান্তি বলে, ভুলভ্রান্তিগুলো এড়িয়ে আপনি বানান ভুল পাশাপাশি তো আপনার অনেক ইনফরমেশনও ভুল দেওয়া হয়। হ্যাঁ, তা হয়। ইনফরমেশন অনেকে, এটা তো খুবই প্রহিবিটেড, এটা তো একদম মিথ্যা ইনফরমেশন যদি প্রমাণ হয় তাহলে সে যত বড় যোগ্যতা, মোটামুটি ধরে ফেলতে পারি। কারণ ওই যে বললাম যে অনেক সময় দেখা যায় যে আরেকজনের সিভি যখন সে ডাউনলোড করে, সে কিন্তু ওটা রেকটিফাই করতে পারে না। তো আলটিমেটলি সেইটা সম্পর্কে প্রশ্ন করলে সে আর ওই প্রশ্নের উত্তর দিতে পারে না, তখন কিন্তু আসলে এটা। কাজে আপনি আপনাকে নিজে আপনি তাকেই উপস্থাপন করেন, আপনি এক্সপিরিয়েন্স নিয়ে আপনার নিজেকে, আপনার তথ্যগুলো, সেগুলো আমার কাছে মনে হয় যে আপনি সেটাই উপস্থাপন করুন, সেটাই অ্যাট্রাক্ট করবে ইন্টারভিউ। যারা সেলস মার্কেটিং এ কাজ করতে চাচ্ছে তাদের বিষয়ে যদি আপনার কোনো টিপস থাকে, তারা আসলে কোন কোন বিষয়গুলোকে মাথায় নিয়ে এই চাকরিতে আসা উচিত? আমি যেটা মনে করি সেটা হচ্ছে সেলসকে কেউ অ্যাম্বিশন হিসেবে নেয় না আমাদের দেশে। এটা কিন্তু এই সুযোগ পেয়ে আমি বলে ফেললাম। হয়তো দেখা যায় যে অনেকেই মনে করে যে সে ডাক্তার হতে পারলো না, ইঞ্জিনিয়ার হতে পারলো না, অন্য প্রফেশনে যেতে পারলো না, তখন বাধ্য হয়ে সেলসে আসে। তো আমার কাছে যেমন প্রথম কথা হচ্ছে যে না, সেলসও একটা খুবই চমৎকার প্রফেশন, এটা মেনে নিয়ে আমরা যাতে অ্যাম্বিশনটা করি। আলটিমেটলি যখন আমি মনে করব যে সেলসে আমি একজন বড় টাইকুন হয়ে যাব, আজকালকার যুগে আমাদের বাংলাদেশেও কিন্তু বড় বড় MNC-গুলোও কিন্তু প্রথমে সেলসের এক্সপিরিয়েন্স থেকে তারা মার্কেটিং বা ব্র্যান্ডিংয়ে জয়েন করে। এটা কিন্তু এখন একটা কমন হয়ে গেছে। আগে একটা দুটো প্রতিষ্ঠান ছিল, এখন ম্যাক্সিমাম প্রতিষ্ঠানে আগে তাদেরকে সেলসটা বোঝার জন্য তাদেরকে বিভিন্ন এরিয়ায় পোস্টিং দিচ্ছে। রিটেল সেলসে বা কর্পোরেট সেলসে তারা নিজেকে ঝালাই করে নিচ্ছে, তারপরে তাদেরকে ব্র্যান্ডিং বা অন্যান্য ইয়েতে করছে। ওকে, সাখাওয়াত ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সময় দিয়েছেন। আমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ আপনার সাথে আবার কথা বলবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এখন টিভিকেও। আচ্ছা, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী সপ্তাহে। তবে আপনার কোম্পানির যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন, এবং যারা চাকরির জন্য আবেদন করতে চাচ্ছেন তারা আমাদের ইমেইলে আপনার সিভি পাঠিয়ে রাখুন। আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি এবং সিভি পাঠানোর ঠিকানা চাকরিরবাজার@এখন.tv। শেষ করছি চাকরির বাজার। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। এখন টেলিভিশনের ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন TV।